প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন খান, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের প্রেক্ষাপটে করোনার আজকে যে অবস্থা, তাতে নিজেদেরকে নিরাপদে রাখতে হলে, সেফ রাখতে হলে সদা সর্বদা সবাইকে ঘরে অবস্থান করতে হবে। সেজন্য তোমাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে সদা সর্বদা ঘরে অবস্থান করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। সর্বোপরি আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে আমরা যেন অতি দ্রুতই এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি চ্যাপ্টারের এমসিকিউ। এর আগের ক্লাস অর্থাৎ এর আগেও একটি ক্লাস আমি এমসিকিউর উপরে নিয়েছি, সেটা ছিল এমসিকিউ 1। আজকের ক্লাসটি হচ্ছে এমসিকিউ 2। এমসিকিউ নিয়ে আলোচনা করব। আসো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আগের ক্লাসে আমি 4টা টাইপ নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো টাইপ 5 ছক্কা সংক্রান্ত সমস্যা দিয়ে শুরু করছি। একটি ছক্কা n বার নিক্ষেপ করলে তার মোট নমুনা বিন্দু হবে 6 টু দি পাওয়ার n। তার মানে একটা ছক্কাকে যদি তুমি 2 বার নিক্ষেপ করো তাহলে তার মোট নমুনা বিন্দু কত হবে বলো? 6 স্কয়ার। দ্যাট মিন্স কত হবে? 36। যদি একটা ছক্কাকে তুমি 3 বার নিক্ষেপ করো তাহলে নমুনা বিন্দু হবে কি? 6 কিউব। এই হলো একটি ছক্কাকে একাধিকবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু। দেখো আরেকটা জিনিস তোমাদেরকে আমি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে সেটা হচ্ছে মুদ্রা এবং ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দুর অবস্থাটা কেমন হবে। এর আগের ক্লাসে আমরা মুদ্রা নিয়ে কথা বলছি। একটি মুদ্রা n বার নিক্ষেপ করা হলো, একটি ছক্কাকে m বার নিক্ষেপ করা হলো, তাহলে তার মোট নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার n ইনটু 6 টু দি পাওয়ার m। কারণ মুদ্রার পিঠ হইছে 2টা, নিক্ষেপ করা হইছে n বার, সেই জন্য 2 টু দি পাওয়ার n। ছক্কার মোট পিঠ বা মুখ হইছে 6টা, নিক্ষেপ করা হইছে m বার, সেই জন্য ইনটু 6 টু দি পাওয়ার m। তাহলে তোমাকে যদি বলা হয় একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হয়েছে আর মুদ্রাকে নিক্ষেপ করা হয়েছে 2 বার, তাহলে মোট নমুনা বিন্দু কেমন হবে? আমি আবার বলছি, একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা হলো আর ছক্কাকে একবার নিক্ষেপ করা হলো একত্রে, তাহলে নমুনা বিন্দু মোট কয়টা হবে? তাহলে সেটা দাঁড়াবে কি রকম বলো? 2 স্কয়ার ইনটু 6 টু দি পাওয়ার 1 বা 6 লিখলেও হলো। যদি বলা হয়তো মুদ্রা কেউ 2 বার, ছক্কা কেউ 2 বার, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 6 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তাদের গুণ হলে রেজাল্ট যা আসবে তাই হচ্ছে কি মোট নমুনা বিন্দু। এরকম অবজেক্টিভ কিন্তু তোমাদের আসে, নমুনা বিন্দু বের করতে পারবা। আর ইন্ডিভিজুয়ালি ছক্কা, ইন্ডিভিজুয়ালি মুদ্রা যদি বলে সেটা তোমরা পারোই, এর আগেই শিখে ফেলছো। এখন আমি মূলত তোমাদেরকে আজকে মুদ্রা নিয়ে তো কথা বলছিলাম, ছক্কা নিয়ে আলোচনা শুরু করছি। দেখো একটি ছক্কা যদি 2 বার নিক্ষেপ করো তাহলে মোট নমুনা বিন্দু দাঁড়াবে কয়টা? 6 স্কয়ার। দ্যাট মিন্স কত? 36টা মোট নমুনা বিন্দু হবে। আমি এখানে একটি ছক্কা 2 বার নিক্ষেপের ক্ষেত্রে নমুনা বিন্দু যেটা হবে সেটা দেখাইছি। এটা আমি বোর্ডে আগেই লিখে ফেলছি এই জন্য যে এটা তোমরা পারো। আমরা আগে সিকিউ যখন করিয়েছি তখন করিয়েছি, আবার যখন চ্যাপ্টারের অঙ্ক আলোচনা করছি তখনও করিয়েছি। সুতরাং একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে নমুনার ক্ষেত্র কেমন হয় সেটা আমি এখানে দেখাইলাম। সেক্ষেত্রে মোট নমুনা বিন্দু হয় কয়টা? 36টা। আমরা সূত্র মতে 6 স্কয়ার লিখি, তাহলে 6 স্কয়ার মানে কি 36টা। আবার ড্র করার পরে যদি আমরা গণে দেখি তাহলে কয়টা হয়? 36টা। তাহলে নমুনা ক্ষেত্র তোমরা বের করতে পারতেছো। পরীক্ষায় কিন্তু অবজেক্টিভের জন্য নমুনা ক্ষেত্র বের করতে হয়তো বলবে না, বলবে একটি ছক্কাকে 2 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু কয়টা হয়, 3 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু কয়টা হয়, সেরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, যদি প্রশ্ন একটু কমপ্লেক্স করতে চায় তাহলে তোমাকে বলতে পারে একটি ছক্কা 2 বার নিক্ষেপ করার পরে যে আমরা 36টা নমুনা বিন্দু পাইলাম, ওই নমুনা বিন্দুগুলার বলতে পারে যে নমুনা বিন্দু দেখো 2টা ডিজিট আছে, যেরকম এখানে 1 1 3 3 বা 2 4। এই যে নমুনা বিন্দু দুটি সংখ্যার যোগফল,
দুটি সংখ্যার যোগফল 2 হওয়ার সম্ভাবনা কত, 3 হওয়ার সম্ভাবনা কত, 7 হওয়ার সম্ভাবনা কত, 12 হওয়ার সম্ভাবনা কত, 11 হওয়ার সম্ভাবনা কত, এইভাবে প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে খেয়াল করো, তুমি যদি এরকম করে নমুনার ক্ষেত্র বের করে তুমি যদি খুঁজতে চাও যে 3 হওয়ার দুইটা সংখ্যার যোগফল, নমুনা বিন্দু দুইটা সংখ্যার যোগফল 3 হওয়ার সম্ভাবনা কত, 7 হওয়ার সম্ভাবনা কত, তাহলে তোমাকে যদি 7 হওয়ার কথা বলে তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে খুঁজে খুঁজে বের করতে হবে যে দুইটার যোগফল 7 এরকম কয়টা আছে। যেমন ধরো 7 এর কথা যদি বলি, এই যে একটা, এইটাতে 7, এইখানেও 7, এইখানেও 7, তাহলে কয়টা হলো বলো, 3টা। আবার আরো আমরা কিছু পাই 7 হওয়ার সম্ভাবনা, খুঁজে যদি দেখি এইখানে কি এটার সম্ভাবনা কত, যোগফল কত 7, এটার যোগফল কত 7, এটার যোগফল কত 7, তাহলে কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এরকম 8 হওয়ার যোগফল 8 হওয়ার সম্ভাবনা, যোগফল 12 হওয়ার সম্ভাবনা। এভাবে যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি এত বড় একটা নমুনা ক্ষেত্র তৈরি করে এরপরে যদি সেই সম্ভাবনা বের করতে চাও, সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমি তোমাকে একটু শর্টকাট টেকনিক দিয়ে মোটামুটি 10টা এমসিকিউ দেখানোর, 11টা এমসিকিউ দেখানোর চেষ্টা করছি, একটু বুঝে নাও। দেখো আমি লিখছি জিনিসটা কি, সেটা হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল 2 হওয়ার সম্ভাবনা, 3 হওয়ার সম্ভাবনা, 4 হওয়ার সম্ভাবনা, সবগুলো আমি দেখাইছি 12 হওয়া পর্যন্ত। সেই ক্ষেত্রে এই যে আমি এখানে 4টা দিয়ে দিছি, তোমাকে কি করতে হবে খেয়াল করো, যদি তুমি এই 4টা মনে রাখো তাহলে তোমাকে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে না অবজেক্টিভ অ্যানসার করার জন্য। খেয়াল করো, যোগফল 2 হওয়ার সম্ভাবনা কত বলছি, 1/36। এখানে খুঁজে যদি পাই শুধুমাত্র একটা বিন্দু আমরা পাচ্ছি, যেখানে দুটি সংখ্যার যোগফল কত 2। 3 হওয়ার সম্ভাবনা 2/6, 4 হওয়ার সম্ভাবনা 3/6, ও যোগফল দুটি নমুনা বিন্দুর সংখ্যা দুটির যোগফল, 5 হওয়ার সম্ভাবনা 4/36, 7 হওয়ার সম্ভাবনা কি বলছি 6/36। এখানে কিন্তু আমি যখন নমুনা ক্ষেত্র থেকে হিসাব করে দেখছি ওরকম বিন্দু আমরা 6টাই পাইছিলাম, সেই জন্য 6/36 হয়। আর এইখানে যে আমি লিখে দিছি এটা মনে থাকলে পরে তোমাকে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে না। একটা জিনিস খেয়াল করো, স্যার তাহলে মনে রাখবো কিভাবে, মনে রাখা অনেক সহজ। 1 হওয়ার সম্ভাবনা, সরি 1 নম্বর যেটা বলছি 2 হওয়ার সম্ভাবনা, যোগফল 2 হওয়ার সম্ভাবনা 1/36। 2 হওয়ার সম্ভাবনা থেকে শুরু করে 7 হওয়ার সম্ভাবনা পর্যন্ত 1 করে বাড়তে থাকবে। 2 হওয়ার সম্ভাবনা 1/36, 3 হওয়ার সম্ভাবনা 2/36, 4 হওয়ার সম্ভাবনা 3/36, 5 হওয়ার সম্ভাবনা 4/36। তার মানে শুরুটা মনে রাখলে 1 করে বাড়তে থাকবে। 2 হওয়ার সম্ভাবনাটা শুধু মনে রাখবা 1/36, এরপরে 1 করে করে কি বাড়তে থাকবে। কত পর্যন্ত বাড়বে দেখো, 7 হওয়ার সম্ভাবনা পর্যন্ত বাড়তে থাকবে। আবার 8 হওয়ার সম্ভাবনা থেকে কি কমতে থাকবে। দেখো যোগফল 8 হওয়ার সম্ভাবনা, এটা ছিল আগেরটা ছিল কত 6/36, এখানে কি লিখছি 5/36। 9 হওয়ার ক্ষেত্রে 4/10 এর ক্ষেত্রে কত 3/11 এর ক্ষেত্রে কি 2/12 এর ক্ষেত্রে 1/36। তাহলে তুমি মনে রাখবা 2 হওয়ারটা কি 1/36, এরপরে 3 4 5 6 7 পর্যন্ত বাড়তে থাকবে। আবার যোগফল 8 হওয়ার সম্ভাবনা থেকে 1 করে কি কমতে থাকবে, 12 তে যে 1/36 হবে। তাহলে তোমরা সুন্দর করে এই চারটা কি মুখস্থ রাখবা। মুখস্থ মানে কি শুধু মনে রাখবা 2 হওয়ার সম্ভাবনা 1/36, 1 করে বাড়তে থাকবে 7 পর্যন্ত, আবার 8 এ যে কমতে থাকবে, লাস্টে 12 হওয়ার সম্ভাবনা, যোগফল 12 হওয়ার সম্ভাবনা 1/36। এই জিনিসগুলো মনে রাখলে এরকম বড় কোনো অবজেক্টিভ দিলেও তোমার কোনো সমস্যা হবে না বা নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে না। আচ্ছা এখন আসো, যদি আমি এখানে 12টা এমসিকিউ তোমাকে একসাথে দেখিয়েছি, 12টা একটু কঠিন গুলা, তোমার যদি পরীক্ষায় যদি দেয়, পরীক্ষার সময় সিম্পলি আছে সহজ সহজ, তোমাকে বললো যে একটি ছক্কাকে, অবজেক্টিভটা আমি এরকম বললাম যে দেখো উদাহরণ যেগুলো পরীক্ষায় আসে সহজ প্রশ্ন হইলে, একটি ছক্কা, হ্যাঁ একটি ছক্কা
একবার নিক্ষেপ করে 5 অথবা 6 পাওয়ার সম্ভাবনা কত? 5 অথবা 6 পাওয়ার সম্ভাবনা কত? খেয়াল করো, এরকম যদি বলে, নরমালি যদি তোমাকে বলে যে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 5 হওয়ার সম্ভাবনা কত, তাহলে মোট নমুনা বিন্দু তো 6টা, আর এই 6টা নমুনা বিন্দু 5 আছে শুধুমাত্র একবার, তাহলে 1/6। যদি তোমাকে বলে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, মোট নমুনা বিন্দু 6টা, জোড় সংখ্যা কয়টা? 3টা, তাহলে 3/6 বা কাটাকাটি করলে হাফ হয়। কিন্তু আমি এখানে যেটা দিছি একটু সামান্য কমপ্লেক্স করছি, বেশি না, 5 অথবা 6, তাহলে বা অথবা থাকলে যোগফল বলছিলাম, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে 5 হওয়ার সম্ভাবনা, তাহলে 5 হওয়ার সম্ভাবনা 1/6 যোগ অথবার জন্য কি যোগ 6 হওয়ার সম্ভাবনা, তাও কি 1/6, কারণ 6টা নমুনা বিন্দুর ভিতরে 5 একবারই আছে, 6টা নমুনা বিন্দুর ভিতরে কি 6 একবারই আছে, তাহলে রেজাল্ট যোগ করলে কত হয়? 2/6, দ্যাট মিন্স কত? 1/3। এটা হচ্ছে এই উদাহরণের অ্যানসার। এখন তোমাকে যদি বলে একটি ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, পারবা। বেজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তাও পারবা। যদি বলে মৌলিক অথবা বেজোড় হওয়ার সম্ভাবনা, তাও পারবা। বা অথবা থাকলে মাঝখানে দুইটা আলাদা সম্ভাবনা বের করে মাঝখানে কি চিহ্ন দিবা? যোগ চিহ্ন দিবা, তাহলে রেজাল্টটা কি চলে আসবে। দেখো এই জিনিসগুলো কিন্তু সহজ, এগুলো তোমরা পারো। আর আমি শুরুতে যেটা দেখাইছি, দুইবার নিক্ষেপ করলে ওই কঠিন যে জিনিসগুলো সেগুলো আলোচনা করছি, একটু ভালো করে খেয়াল করবা, তাহলে ছক্কা রিলেটেড কোনো অঙ্কতে আশা করি প্রবলেম হবে না। নেক্সট টাইপে আমি যাব এখন। আইটেম 6, টাইপ 6 আর কি, তার সংক্রান্ত সমস্যা। তার সংক্রান্ত সমস্যা সমাধান করার আগে আমাদেরকে তাসগুলো ভালো করে চিনতে হবে, জানতে হবে। দেখো আমি একটু তাসের ধারণা দিচ্ছি, এর আগে আলোচনা করছি। দেখো মোট তাস 52টা, একটা প্যাকেটে 52টা তাস থাকে। 52টা তাসের ভিতরে 26টা তাস লাল আর 26টা তাস থাকে তোমার কালো। আমি লাল কালি দিয়ে লিখছি, কালো 26টা। এই লাল 26টা তাসের ভিতরে আবার দুই প্রজাতির তাস থাকে, দুই ধরনের তাস থাকে। সেটা একটা কি হরতন আর হচ্ছে রোহিতন, 13টা। কালো 26টা তাসের ভিতরে আবার দুই ধরনের তাস থাকে, চিরুতন, স্কাপন। এখানে কি 13টা করে, 13টা স্কাপন, 13টা চিরুতন। আচ্ছা, 52টা হিসাবে আমরা বুঝে পাইলাম। এই যে 52টা তাস আমরা এখন এই যে পর্যন্ত এসে দাঁড়াইছি, সেখানে 4 ধরনের তাস, 4 প্রজাতির তাস। এগুলো আবার মানের দিক থেকে আবার ভিন্নতা আছে। যেমন 13টা তাস মানে 1 থেকে 13 পর্যন্ত তাস আমরা বলতে পারি, কিন্তু ওই কার্ডে 1 লেখা কোনো তাস নাই, আবার 11, 12, 13 লেখা তাস নাই। তাহলে 1 লেখা তাসটা হচ্ছে টেক্কা, একটা টেক্কা থাকে এ। আবার গুলাম, যে, রানী, কিউ, কে, কুল। এই যে টেক্কা, গুলাম, রানী, রাজা, এই 4টা ছাড়া আর বাকি 2 থেকে 10 পর্যন্ত থাকে সংখ্যা লেখা। তাহলে 13টা তাসের ভিতরে সংখ্যা লেখা মান হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1 লেখা তাসটা হচ্ছে টেক্কা, 11 মানে হচ্ছে যে থাকে, সেটাকে বলা হয় গুলাম, কিউ হচ্ছে রানী, কে হচ্ছে রাজা। তাহলে ওই 13টা হরতন বলো, রোহিতন বলো, চিরুতন বলো, স্কাপন বলো, ওই 13টা তাসের ভিতরে একটা থাকে টেক্কা, একটা থাকে গুলাম, একটা থাকে রানী, একটা থাকে রাজা। বাকিগুলার গায়ে সংখ্যা লেখা থাকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত। আমি এখানে যে হিসাবটা দিলাম, রোহিতনের ক্ষেত্রেও তাই, চিরুতনের ক্ষেত্রেও তাই, স্কাপনের ক্ষেত্রেও তাই। তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করি যে 1 প্যাকেট তাসে মোট টেক্কা আছে কয়টা? টেক্কা আছে 4টা, কারণ এখানে একটা টেক্কা, এখানে একটা টেক্কা, এখানে একটা টেক্কা, এখানে একটা টেক্কা, তাহলে টেক্কা 4টা। 1 প্যাকেট তাসে লাল টেক্কা কয়টা? 2টা। কালো টেক্কা কয়টা? 2টা। যদি স্পেসিফিকলি বলা হয় রোহিতনের টেক্কা কয়টা? রোহিতনের টেক্কা 1টা।
আশা করি বুঝছো। ঠিক একইভাবে রাজা আছে, এক প্যাকেটে আছে 4টা, কালো রাজা 2টা, লাল রাজা 2টা, আর হরতল, চিরুতল, ইস্কাপন, রোহিতলের প্রত্যেক প্রজাতির একটা করে রাজা আছে। আশা করি এই 4টা পুরোপুরি বুঝতে পারছো। যাদের এটা মাথায় ঢুকে গেছে এখন তাদের অঙ্ক করা অসুবিধা নাই, সিকিউ এমসিকিউ সব পারবা। দেখো আমি একটা উদাহরণ দিয়ে, এই উদাহরণে মোটামুটি 4টা প্রবলেম দেখাইছি। উদাহরণটা আমি সলভ করবো এখন। আসো উদাহরণ, যদি আমরা উদাহরণ 1 নম্বরটা সমাধান করতে চাই, উদাহরণ 1 দেখো, উদাহরণ 1 এর সমাধান, হ্যাঁ যদি আমরা করি, উদাহরণ 1 এর সমাধানে প্রথমত আসো 1 নাম্বার কি বলছে। 1 নাম্বার বলছে হরতল বা চিরুতল হওয়ার সম্ভাবনা কত। তাহলে হরত এক প্যাকেট তাসের মোট তাস হচ্ছে 52টা, 52টার ভিতরে হরতল আছে কয়টা? 13টা। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হতো হরতল হওয়ার সম্ভাবনা কত, তাহলে বলতাম 13/52। কিন্তু প্রশ্ন বলছে হরতল বা চিরুতল হওয়ার সম্ভাবনা কত। আবার চিরুতল হওয়ার সম্ভাবনা কিন্তু 13/52। যেহেতু এখানে বা বলা আছে, প্রশ্নে বা অথবা উল্লেখ থাকলে আমি বলছিলাম তোমরা যোগ করে দিবা দুইটা সম্ভাবনা। তাহলে অ্যানসার কত? 13/52 যোগ 13/52 যোগ করলে যা হয় 26/52, কাটাকাটি করলে হয় 1/2। 1 নম্বরের সমাধান হয়ে গেল। 2 নাম্বার কি বলছে দেখো, 2 নম্বরে বলছে কালো হওয়ার সম্ভাবনা। তাহলে এক প্যাকেট তাসে মোট তাস আছে 52টা, এখানে কালো তাস কয়টা? 26টা। তাহলে 26/52 কাটলে হয় 1/2। নাম্বার 3 বলছে রাজা হওয়ার সম্ভাবনা কত। তাহলে বলো মোট তাস তো 52টা, আর রাজা আছে এক প্যাকেটে কয়টা? আমি শুরুতে একটু আগে আলোচনা করলাম, এক প্যাকেটে রাজা আছে মোট 4টা, কারণ হরতলের রাজা, রৈতলের রাজা, ইস্কাবনের রাজা এবং চিরতলের রাজা। তাহলে 4/52, এটাকে আমরা কাটলে পরে হয় 1/30। তাহলে উদাহরণ 1 এ 1 2 3 তিনটা প্রবলেম আশা করি বুঝতে পারছো, অসুবিধা হয় নাই। আমি 4 নাম্বারটা দেখাচ্ছি উদাহরণ 1 এরই। দেখো উদাহরণ 1 এর 4 নাম্বার একটু সামান্য মনোযোগ দিতে হবে বেশি, সেটা হচ্ছে কালো বা রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে আমাকে কালো হওয়ার সম্ভাবনা, দেখো কালো হওয়ার সম্ভাবনাটা জানতে হবে। কালো হওয়ার সম্ভাবনা যদি প্রবাবিলিটি অফ বি লিখি ব্ল্যাক, তাহলে কত হয়? 26/1। দেন আমি বের করব রাজা হওয়ার সম্ভাবনা। একটু আগে আমরা পড়ছি এগুলা, রাজা হওয়ার সম্ভাবনা, না রাজা হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ কে, রাজা আছে 4টা, তাহলে 4/1। দেন আমি বের করব কালো রাজা হওয়ার সম্ভাবনা। কালো রাজা হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ কালো ইন্টারসেকশন রাজা। বলো মোট তাস তো 52টাই, 52টা তাসের ভিতরে কালো রাজা কয়টা আছে? কালো তাস আমরা জানি চিরুতল আর ইস্কাবন। তাহলে এখানে একটা রাজা কালো, একটা রাজা কালো রাজা কয়টা? 2টা। দেখো আমরা এই যে কালো বা রাজা হওয়ার সম্ভাবনা বের করতে হলে এই জিনিসগুলো আমাকে জানতে হবে। কারণ সুতরাং আমরা লিখতে পারি কালো বা নির্ণয় সম্ভাবনা, যেটা কালো বা রাজা হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ কালো ইউনিয়ন রাজা। দেখো সুতরাং কালো বা রাজা হওয়ার সম্ভাবনা কি দাঁড়াবে? প্রবাবিলিটি অফ কালো, প্রবাবিলিটি অফ রাজা। আমি একটু মুছতেছি, দেখো তাহলে কালো রাজা তো কালো বা রাজা, তাহলে প্রবাবিলিটি অফ কালো, প্রবাবিলিটি অফ রাজা মাইনাস প্রবাবিলিটি অফ কালো ইন্টারসেকশন রাজা। তাহলে এখন কিন্তু ইতিমধ্যে সবগুলা ভ্যালু আমরা জানি। প্রবাবিলিটি অফ বি এর মান জানি 26/52 প্লাস কালো কত? 4/52। দেখো
তাহলে আমরা কালো হওয়ার সম্ভাবনা জানি 26/52 প্লাস রাজা হওয়ার সম্ভাবনা 4/52 মাইনাস 2/52। এখন এটা আমরা ক্যালকুলেটরে ক্লিক করলেই অ্যানসারটা চলে আসতেছে। তাহলে বুঝতে পারছো এখানে 4 নম্বরটা একটু সামান্য বড় ছিল, এটা তোমার সিকিউ আসতে পারে। আচ্ছা, এখন আসো উদাহরণ 2। আমরা উদাহরণ 2 এর সমাধানটা করব। এখন উদাহরণ 2 এর সমাধান দেখো, উদাহরণ 2 এ যে জিনিসগুলো আমি সেট করছি সেটা হচ্ছে এক প্যাকেট তাস হতে 3টি তাস নেওয়া হলো। 3টি তাসই তিনটি তাস হয় কি 3টি তাস কি টেক্কা হওয়ার সম্ভাবনা। তাহলে আসো নাম্বার 1 টেক্কা হওয়ার সম্ভাবনা বলো। মোট তাস হইছে 52টা, ওইখান থেকে আমরা নিব কয়টা 3টা, সেই জন্য আমি নিচে লিখলাম 52C3। এখন আমরা পেতে চাচ্ছি কি টেক্কা। টেক্কা আছে কয়টা 4টা, নিব কয়টা 3টা, শেষ অ্যানসার। তাহলে 4C3 ডিভাইডেড বাই কি 52C3 হয়ে গেল। দেন তোমাকে জিজ্ঞেস করছে 2 নম্বরে কি বলছে যে কম পক্ষে একটি রাজা হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা যদি উদাহরণ 2 এর 2 নাম্বারটা সমাধান করতে চাই তাহলে দেখো একটু চিন্তা করতে হবে। উদাহরণ 2 এর 2 নাম্বারের সমাধানটা আমি করতেছি। বলছে কম পক্ষে একটি রাজা, তাস উঠাবো 3টা, সেই ক্ষেত্রে একটা রাজা হতে পারে, 2টা রাজা হতে পারে, 3টাও রাজা হতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে প্রথমত চিন্তা করলাম একটি রাজা, মোট তাস হচ্ছে 52টা, ওইখান থেকে আমরা উঠাবো 3টা। তাহলে রাজা রাজা আছে তোমার 4টা, একটা রাজা নিলাম। তাস নিতে হবে 3টা, রাজা নিছি একটা, রাজা 4টা থেকে একটা নিছি। রাজা 4টা যদি আমরা আলাদা করে হিসাব করতে চাই, রাজা 4টা বাদে এক প্যাকেট তাসে আর তাস আছে 48টা, সেই 48টা থেকে তোমাকে নিতে হবে 2টা। ওকে, অথবা তুমি বললা স্যার আমি রাজা নিব 2টা, পারি। সেই ক্ষেত্রে 48টা থেকে নিব আমি কয়টা একটা, আর মোট তো 52টা থেকে 3টা উঠে আছে। অথবা বললা স্যার আমি 3টাই রাজা নিব, হতে পারে কারণ কম পক্ষে একটা রাজা বলছি। তাহলে সেটা কি হবে বলো 4C3 নিচে 52C3। এটা আমরা ক্যালকুলেটরে যোগ করে দিব, যা হবে তাই হচ্ছে কি অ্যানসার। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। দেখো আমি কিন্তু তাস রিলেটেড 6টি এমসিকিউ দেখিয়েছি, আসলে 6টি না, এগুলো পারলে পরে তাস রিলেটেড কোনো এমসিকিউতে তোমরা আটকাবা না। তাহলে আমি নেক্সট টাইপে যাচ্ছি। দেখো নেক্সট টাইপ নাম্বার 7, বল বা মার্বেল সংক্রান্ত সমস্যা। হ্যাঁ, বল বা মার্বেল সংক্রান্ত সমস্যা। দেখো বল বা মার্বেল সংক্রান্ত সমস্যা 2টা টাইপ বা 2টা ক্রাইটেরিয়া মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে পুনঃস্থাপন করে, আর একটা হচ্ছে পুনঃস্থাপন না করে। দেখো পুনঃস্থাপনের ক্ষেত্রে দ্যাট মিন্স পুনঃস্থাপন করে তোমাকে একই রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা বলতে পারে, ভিন্ন রঙের মার্বেল বা বল পাওয়ার সম্ভাবনা বলতে পারে। দেখো পুনঃস্থাপনের ক্ষেত্রে তার মানে পুনঃস্থাপন করে 2টি একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা কি লিখছি বলো x² + y² / n²। এখানে প্রথম রঙের বল মানে হচ্ছে x, দ্বিতীয় রঙের বল মানে হচ্ছে y, আর মোট বল মানে হচ্ছে n। তাহলে x মানে হচ্ছে প্রথম রঙের বল, y মানে হচ্ছে কি দ্বিতীয় রঙের বল, আর n মানে হচ্ছে মোট বল। আচ্ছা দেখো এটার এই শর্তের উপরে আমি উদাহরণ দিব। ভিন্ন রঙের বলের সূত্রটা কি, ভিন্ন রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা রঙের সংখ্যা
ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস কি এন স্কোয়ার। রঙের সংখ্যা বলতে ধরো তোমাকে বললো 10টা লাল মার্বেল 15টা নীল মার্বেল, তাহলে কয় ধরনের রং আছে? 2 ধরনের। এটা হচ্ছে রঙের সংখ্যা। তো রঙের সংখ্যা এখানে কি হবে 2। আর এক্স হচ্ছে যে 10টা লাল বলি এক্স এর মান 10, আর যে 15টা নীল বলি ওয়াই এর মান হচ্ছে 15। এই হলো জিনিসগুলো। দেখো, আর যদি পুনঃস্থাপন করা না হয় সেক্ষেত্রে কেমন হবে? দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে x * x - 1 প্লাস y * y - 1 নিচে হচ্ছে n * n - 1। ইতিমধ্যে x কি y কি n কি তুমি জেনে গেছো। অথবা এই সূত্র ইউজ করে করতে পারো n কত xc2 yc2। x বলতে প্রথম রঙের বলের সংখ্যা, y বলতে দ্বিতীয় রঙের বলের সংখ্যা, আর n তো মোট বলের সংখ্যা। সেক্ষেত্রে ভিন্ন রঙের হওয়ার সময় সেক্ষেত্রে মানে কি পুনঃস্থাপন না করে যদি ভিন্ন রঙের হয়, সূত্র রঙের সংখ্যা ইনটু x ইনটু y নিচে কি n * n - 1। অথবা এই সূত্র ইউজ করতে পারো xc1 ইনটু yc1 নিচে কত nc2। এখানে n তো মোট আর x প্রথম রঙের সংখ্যা, y দ্বিতীয় রঙের সংখ্যা। আসো আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো অঙ্ক করে দিচ্ছি আমি। একটি ব্যাগে 10টি লাল ও 15টি সবুজ মার্বেল আছে। একটি মার্বেল তুলে আবার রেখে দেওয়া হলো, আবার আরেকটি মার্বেল তোলা হলো। তাহলে 2টা মার্বেল তোলা হলো। সেক্ষেত্রে মার্বেল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত? মার্বেল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করো, একটি মার্বেল তুলে আবার রেখে দেওয়া হলো, তার মানে কি পুনঃস্থাপন করা হয়েছে। আবার রেখে দেওয়া হলো তার মানে কি পুনঃস্থাপন করা হয়েছে। তাহলে আমরা যদি সমাধান করতে চাই, দেখো উদাহরণ 1 এর সমাধান আমরা করব। তাহলে সমাধান 1 নম্বরের সমাধান যদি আমরা করতে চাই, দেখো মার্বেল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। আমি আবারও বলছি, মার্বেল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো আমার সূত্র কি? তাহলে এখানে পুনঃস্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কি x² + y²। দেখো x মানে প্রথম রঙের কয়টা আছে বলো? 10টা 10² প্লাস কি y²। y মানে দ্বিতীয় রঙের কয়টা আছে? 15টা 15² নিচে আসো n মানে কি মোট সংখ্যা, তাহলে 10 + 15 25²। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেটরে ক্লিক করি তাহলে কত হয় বলো? 10 কে স্কয়ার করলে 100, আর এটা কত হয় বলো? 225, আর নিচে হইতেছে 625। ক্যালকুলেটরে ক্লিক করবা, দ্যাট মিন্স উপরে হইতেছে কত? 325, নিচে 225, কাটলে কত হয়? 13/25। তোমরা ক্যালকুলেটর ক্লিক করে দেখতে পারো। তাহলে আসো আমরা যদি ক্যালকুলেটর দেখতে চাই, দেখো 15 না 225, হ্যাঁ তাহলে উপরে হচ্ছে 325 আর নিচে হচ্ছে 625 হয়। এখন যদি আমরা কাটতে চাই, 25 দ্বারা কাটলে কত হয়? 325 কে যদি আমরা 325/25, হ্যাঁ ঠিক আছে, 13/25, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, দেন আসো 2 নম্বরটা আমরা সমাধান করব। আমি আরেকবার বলছি, দেখো ওই যে দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা হলো x² + y² n²। x বলতে প্রথম রং 10², y বলতে দ্বিতীয় রঙের সংখ্যা বলের সংখ্যা 15², নিচে মোট সংখ্যা 25²। ক্যালকুলেশন করলে যা আসে তাই হচ্ছে অ্যানসার। এরপরে আসো আমরা যদি 2 নাম্বারটা সমাধান করতে চাই, এখানে দেখো
বলছে মার্বেল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? মার্বেল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? তাহলে পূর্ণ স্থাপনের ক্ষেত্রে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা আমরা জানি রঙের সংখ্যা। এখানে রঙের সংখ্যা কয়টা? দুইটা, কারণ একটা হচ্ছে লাল আরটা কত? সবুজ। ইনটু x ইনটু y, x বলতে প্রথম রঙের সংখ্যা 10টা, y বলতে দ্বিতীয় রঙের সংখ্যা 15টা, নিচে হচ্ছে 25 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে যা হয় তাই আমাদের কি অ্যানসার। তো করতে পারো, তাহলে কত হবে বলো? উপরে হচ্ছে 10 ইনটু 15 ইনটু 2, দ্যাট মিন 300। এখানে হচ্ছে 300 আর নিচে তো 625 আমরা জানি। তাহলে এটাকে যদি আমরা 25 দ্বারা কাটি তাহলে কত হবে বলো? 12 আর নিচে হচ্ছে 25, এটা অ্যানসার। তাহলে আমরা প্রতিস্থাপন বা পূর্ণ স্থাপন করে, পূর্ণ স্থাপনের ক্ষেত্রে বা পূর্ণ স্থাপন করে একই রঙে পাওয়ার সম্ভাবনা এবং ভিন্ন রঙের পাওয়ার সম্ভাবনা আমরা বের করলাম। এখন আসো এটারই আমি এখানে একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে দেখো, যদি বলি উদাহরণ 2, একটি ব্যাগে 10টি নীল 15টি সবুজ মার্বেল আছে, ঠিক আছে। এরপর এখানে আমি লিখলাম একটি বালক যেমন খুশি প্রতিবারে পরপর দুটি মার্বেল তুললে বা উঠালে মার্বেল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা, মার্বেল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। খেয়াল করো, যেমন খুশি প্রতিবারে পরপর দুটি মার্বেল উঠালে, সেই ক্ষেত্রে পরপর যে দুটি মার্বেল উঠাইছে সেটা এখানে রেখে দেওয়া হয়েছে, এই কথা বলা হয় নাই। তার মানে কি? প্রতিস্থাপন না করে। তাহলে প্রতিস্থাপন না করে আমি যদি দুটি একই রঙের মার্বেল পেতে চাই, তাহলে এই যে সূত্র বলো x ইনটু x মাইনাস 1, এখানে x এর মান কত? 10, তাহলে 10 ইনটু 9, x মাইনাস 1 মানে 1 কম, প্লাস y ইনটু y মাইনাস 1, y কত? 50, 1 কম 14, নিচে কত? 25 ইনটু 24। এটা আমরা ক্যালকুলেটরে ক্লিক করব, তাতে আমরা কি অ্যানসার পেয়ে যাব। এখন যদি তোমাকে বলা হয় এই শর্তে মার্বেল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত, তাহলে দেখো নাম্বার 2 আমি সমাধান করব। ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, তাহলে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা করতে হলে আমাদের সূত্রটা কি বলো? ফর্মুলাটা রঙের সংখ্যা। রঙের সংখ্যা এখানে কয়টা? 2টা, ইনটু x ইনটু y, x হচ্ছে 10, y হচ্ছে 15, নিচে কত? n এর মান 25, n মাইনাস 1 মানে কি? 24। এটা আমরা ক্যালকুলেটর ক্লিক করলে যা আসবে সেটা হচ্ছে কি আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো, এই জিনিসগুলো মনে রাখবা। এটা মনে রাখতে হবে পুনঃস্থাপনের ক্ষেত্রে এই দুইটা ফর্মুলা, আর পুনঃস্থাপন না করা হলে এই দুইটা ফর্মুলা, সেই ক্ষেত্রে ভুল হবে না। এখন আমরা আইটেম 8 এ যাব। দেখো টাইপ 8, শর্তাধীনের সম্ভাব্যতা। শর্তাধীনের সম্ভাব্যতা হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের ঘটনা ঘটবে, বা একটা ঘটনার সাপেক্ষে আরেকটা ঘটনা ঘটার যে প্রবাবিলিটি, সেটা হচ্ছে শর্তাধীনের সম্ভাবনা। যেমন এখানে দুটো সূত্র আমি লিখছি, ফর্মুলা লিখছি, দেখো যে বি ঘটনাটা ঘটার সাপেক্ষে এক ঘটনাটা ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন পি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। আর এখানে বলছি কি এক ঘটনাটা ঘটার সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা, সেটা কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, নিচে কি? প্রবাবিলিটি অফ এ। খেয়াল করো
এখানে দুইটা ফর্মুলার ক্ষেত্রে উপরে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে কি দুইটি ঘটনা ঘটার সম্ভাব্যতা, উভয়টি ঘটনা ঘটার সম্ভাব্যতা হচ্ছে কি ইন্টারসেকশন। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো একটি ছেলের ফুটবল খেলার সম্ভাবনা দেয়া আছে, যদি বলি প্রবাবিলিটি অফ ফুটবল সেটা কত 3/5, প্রবাবিলিটি অফ ক্রিকেট সেটা দেয়া আছে কত 2/5। ফুটবল ও ক্রিকেট উভয়টি খেলার সম্ভাবনা, দ্যাট মিন্স প্রবাবিলিটি ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট সেটা কত 1/5। এই জিনিসগুলা প্রশ্নে দেয়া আছে। তো প্রশ্নে বলছে যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত, কার সাপেক্ষে, কার সাপেক্ষে বলো ক্রিকেট খেলার সাপেক্ষে। যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ ফুটবল খেলার সম্ভাবনা আমরা বের করব কার সাপেক্ষে, ক্রিকেটের সাপেক্ষে। উপরে হবে প্রবাবিলিটি অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ ক্রিকেট। যার সাপেক্ষে বলবে সেটা কি নিচে হবে, জাস্ট এটুকু মনে রাখবা, এটুকু মনে রাখবা। তাহলে এখন দেখো আমাদের হাতে প্রবাবিলিটি অফ ক্রিকেটের রেজাল্টও আছে, প্রবাবিলিটি অফ ফুটবল এবং ক্রিকেট দুইটা রেজাল্টই আছে। যদি আমরা এগুলো বসিয়ে দেই 1/5 আর কত 2/5, যা হয় তাই হচ্ছে কি অ্যানসার। যদি বলতো যদি ছেলেটি ক্রিকেট খেলে, না বলে যদি বলতো যদি ছেলেটি ফুটবল খেলে তবে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত, তাহলে নিচে শুধু হয়তো কি এখানে হয়তো প্রবাবিলিটি অফ ফুটবল, আর কিছু না। আশা করি বুঝতে পারছো। খেয়াল করো এমসিকিউ এর উপরে এই চ্যাপ্টার থেকে আমি দুইটা ক্লাস নিয়েছি, শুধু আমি যে এমসিকিউ এ ভালো করবা সেই জন্য আলোচনা করি নাই। এই দুইটা ক্লাস যারা মনোযোগ দিয়ে করবা এবং প্র্যাকটিস করবা সিকিউতেও তাদের অন্তর্ভুক্ত সম্ভাবনায় কোনো সমস্যা হবে না। সর্বোপরি তোমাদের প্রতি যে পরামর্শ আমার সেটা হচ্ছে এই দুইটি ক্লাস মনোযোগ দিবা, এরপরে বইয়ের এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবা। আশা করি সবার কাছে বোধগম্য হবে, সহজবুদ্ধ হবে এবং তোমরা ভালো করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।